দর্শক চ্যানেলে উত্তর আমেরিকা নিয়মিত আয়োজন প্রবাসের কথা আপনাদের স্বাগতম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানা এলফিস। আজকে আমাদের সাথে যিনি স্টুডিওতে উপস্থিত আছেন তিনি হচ্ছেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ, ইনভেসিভ কার্ডিওলজিস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলবো এবং স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, তারপরে যে সময় বের করে আমাদের অনুষ্ঠানে আসছেন এই জন্য আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ডাক্তার মানে তো আমরা জানি যে 24/7, এই যে প্রফেশনে আসা এটা শুরুটা কিভাবে? আমি এসেছি 1989। আমি জাস্ট এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরপরই আমি চলে এসেছি এদেশে। ও, আপনি মানে এই দেশ থেকেই আপনার? আচ্ছা। তো আমার সবসময় একটা আকাঙ্ক্ষা ছিল যে আমেরিকার মতো একটা দেশে আমি এসে পড়ালেখা করব, কিন্তু এখানে এসে যে পড়ালেখা যে এত টাফ এটা জানতাম না, যেহেতু আমার বংশের মধ্যে আমিই প্রথম। তো সুতরাং আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং এখানকার মেডিকেল আর বাংলাদেশের মেডিকেলের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের যেরকম ইন্টারমিডিয়েটের পরে মানুষ যেরকম ছেলেমেয়েরা যেরকম মেডিকেল কলেজে চলে যায়, আমরা এখানে যেতে ব্যাচেলর করতে হয়, এরপরে অনেক রিসার্চ করতে হয় এসে আর কি। হ্যাঁ, তারপর সেখান থেকে শুরু, এবং কাউকে বলতে পারিনি যে আমি ডাক্তার হতে পারবো কিনা। কারণটা হচ্ছে যে আমি হচ্ছে যে মাইনরিটি, আমার কোনোদিন আগে সেরকম আমি কোনোদিন ইংলিশ মিডিয়ামে যাইনি, তো ভাষাগত ব্যাপার বলেন, তারপর অনেক কিছু অনেক ধরনের ব্যারিয়ার থাকে, সেটা আসলে অতিক্রম করে আজকের জায়গায় আসছেন আপনি। মানে এই হঠাৎ করে কেন মনে হলো, নাকি একদম ছোট থেকে মনে হয়েছিল যে হ্যাঁ আমি বড় হয়ে ডাক্তার হব? তো আমার জ্যাঠা ডাক্তার ছিলেন, তো আমি দেখতাম যে উনার যে রেসপেক্টটা ছিল, উনি খুবই সৎ ছিলেন, রেসপেক্টটা পেয়েছেন, ওই থেকে আমার অভিলাষটা জন্মে। কিন্তু আমার জেঠিমা সবসময় আমাকে মানা করতেন যেন কোনোদিন ডাক্তার না হোক, তার এক্সপেরিয়েন্স ছিল। হ্যাঁ, কিন্তু আমি কোনোদিন বলি না কাউকে যে আমি ডাক্তার হব, কিন্তু আমার ইচ্ছে ছিল, মানে মনের এই বাসনা থেকে। হ্যাঁ, তারপরে তো আপনি চলে আসার পরে তো মানে ওই যে বলেন যে অনেক আপনাকে ফাইট করতে হয়েছে, কখন মনে হচ্ছে যে না এটা হচ্ছে আসলে আমার জন্য বেস্ট ডিসিশন এবং আমার এই কষ্টের সময়টা শেষ? এটা ঠিক কখন মনে হয়েছিল? প্রথমত আমি যখন আন্ডারগ্রেড করি তখন জানতাম না যে আমি কিরকম রেজাল্ট করবো, কেননা আমাকে প্রথম ESL নিয়ে আরম্ভ করতে হয়েছে, ইংলিশ আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে প্রায় 1 বছরের মতো করলাম, কিন্তু এরপরে আমি যখন রেজাল্ট করতে লাগলাম, যখন আমার GPA 3.98 ছিল, তখন ভাবলাম যে হয়তো আমি ট্রাই করতে পারবো। তারপর সেই থেকেই আমি একটু একটু করে ওদিকে যাচ্ছি যে আমি ডাক্তার হতে চাই। আপনি তো কার্ডিওলজিস্ট মানে স্পেশালিস্ট। আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে আমরা এখন কিন্তু দেখি যে বয়স কোনো ব্যাপার না। আমি বলবো যে আরো হয়তো 5-7-10 বছর আগে এত প্রবলেম ছিল না, বা আমরা হয়তো বা মিডিয়ার মাধ্যমে হয়তো বা এই ভার্চুয়াল মিডিয়ার কারণে হয়তো বা জানছি যে এখন কিন্তু খুব অল্প বয়সে মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে। এইটা আসলে একটা সুস্থ মানুষ বা কে অসুস্থ, এইটার জন্য আসলে একজন মানুষের কোন ধরনের টেস্ট করা উচিত, আর হার্ট কেমন আছে এটা দেখার জন্য? খুবই সুন্দর প্রশ্ন। আমি গতকাল কেবিন এমডিতে একটা পডকাস্ট করেছিলাম, সাউথ এশিয়ান আমেরিকানদের মধ্যে কেন হার্ট ডিজিজটা সবচেয়ে বেশি হয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই ধরনের লোকদের। হ্যাঁ, তো ওইখানে আমরা দেখাতে আমি চেয়েছিলাম যে আমাদের মধ্যে একটা জেনেটিক কম্পোনেন্ট আছে যেটি আমাদের আমেরিকানদের থেকে একটু ভিন্ন, মানে সাউথ ইন্ডিয়া যেমন বাংলাদেশ। হ্যাঁ, তো এই জিনিসটা, এই জেনেটিকটা কিন্তু আপনি কখনো কিন্তু চেঞ্জ করতে পারবেন না। দুটো জিনিস মেডিসিনে আপনি চেঞ্জ করতে পারবেন, একটা হচ্ছে যে বয়স, একটা হচ্ছে যে জেনেটিক, রাইট? তো এই যে সাউথ এশিয়ানদের মধ্যে আপনি দেখবেন মানুষ কিন্তু খুবই চিকন, কিন্তু আমাদের পেটটা বড়, আমাদের কোলেস্টেরল নরমাল, কিন্তু এরপরও হার্ট অ্যাটাক। আমরা হয়তো অনেকে স্মোকিং করি না, কিন্তু অনেক ধরনের কার্বোহাইড্রেট যেমন রিফাইন্ড ফ্লাওয়ার, তারপর সাদা ভাত, এগুলি না হলে আমাদের চলে না। হ্যাঁ, তারপর আমরা সেডেন্টারি লাইফস্টাইলে অনেক অভ্যস্ত। তো এগুলি অনেক কিছু আছে, প্লাস যে জেনেটিক কম্পোনেন্টের কথা বলেছি সেটির জন্য সাউথ এশিয়ানদের সবচেয়ে বেশি হয়ে থাকে। এখন আপনি প্রশ্ন করেছেন যে কি টেস্ট করলে আমাদের এটি জানা যাবে। অবশ্যই যেহেতু এটা জেনেটিক, জিনগত, যদি আমরা টেস্ট করে থাকি, অ্যানালাইসিস করে থাকি, তাহলে তো বুঝবো যে আমাদের সাউথ এশিয়ানদের আপনার এই ডিজিজটা থাকতে পারে। এখন তো জেনেটিক তো সবসময় অ্যানালাইসিস করা যায় না, কিংবা ইন্স্যুরেন্সে অ্যাপ্রুভ করে না, কিন্তু ব্লাড টেস্ট যেগুলো করে থাকি, যেগুলো কমন ব্লাড টেস্ট গুলা, যেমন আপনার কোলেস্টেরল, যেগুলো আমরা সচরাচর প্রাইমারি কেয়ারের কাছে করে থাকি, তারপর বিভিন্ন ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, সেটার সাথে সাথে ইদানিং আরেকটা ব্লাড টেস্ট হচ্ছে যে লিপোপ্রোটিন A, অ্যাপোলিপোপ্রোটিন B, এগুলো হচ্ছে, তারপর হাই সেনসিটিভিটি CRP। এগুলা করলে কি হয়, এগুলা করলে আপনি জানতে পারবেন যে আপনার কন্ডিশনটা কি, ভবিষ্যতে রিস্ক আছে কিনা। আর তাছাড়া যদি ফ্যামিলি হিস্ট্রিতে যদি কোনো অকাল যদি মৃত্যু ঘটে থাকে, হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে তো আরো রেড ফ্ল্যাগ। তো সুতরাং এগুলা কিন্তু খেয়াল রাখতে। আচ্ছা, কেউ যদি ধরেন মনে করেন যে কি সিমটম, মানে অনেক সময় দেখা যায় যে আমরা একটা জিনিস ভুল করি,
হার্টের পেইন নাকি আমার গ্যাসের পেইন, এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। সেটা আসলে আমি কিভাবে বুঝবো যে কোনটা আমার গ্যাস পেইন, কোনটা হচ্ছে আমার হার্টের পেইন? সেটা যদি আপনি একটু ছোট করে আমাদের ছোট করে বলবো। গ্যাসের পেইনটা সাধারণত আপনি বুঝবেন যে আপনি খাওয়া দাওয়ার পরে আপনার অস্বস্তি লাগতেছে, আপনার হয়তো একটু বার্নিং সেন্সেশন হচ্ছে আপনার থ্রোটে কিংবা মাউথে, একটু সাওয়ার টেস্ট হচ্ছে, হ্যাঁ, এটা এফিকাস মানে উপর থেকে এদিকে আসতেছে এরকম, হ্যাঁ। কিন্তু চেস্ট পেইন যেটা হার্ট অ্যাটাকের পেইন, এটা কিন্তু আপনার কোন একটা ভারী জিনিস যদি আপনি বহন করে থাকেন, সিঁড়ি পারেন, তখন আপনার দেখবেন যে আপনার এই ধরনের চেস্ট পেইন হচ্ছে। এবং এই চেস্ট ব্রিদিংয়েও কিন্তু অনেক সময় ব্রিদিংয়ের সমস্যা হয়, পালপিটেশনের সমস্যা হয়, তারপরে এটি কোন দিকে যাচ্ছে, এটি লেফট আর্ম, রাইট আর্ম, পিছনের দিকে এই ধরনের হতে পারে, কোল্ড সোয়েট হতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার, বিশেষ করে মহিলাদের অনেক সময় এটিপিক্যাল সিম্পটম হয়ে থাকে, ওনাদের কাছে মনে হতে পারে যে ইমপ্যান্ডিং ডুম, মিন্স হচ্ছে যে মনে হচ্ছে যে আপনার বুঝি জীবনটা বুঝি আর থাকবে না, এরকম একটা ভয়, একটা ফিয়ার কাজ করে। কিন্তু গ্যাস্ট্রাইটিস এরকম হয় না। আচ্ছা, তাহলে আমরা বুঝবো যে কোন পেইনটা আসলে হার্টের পেইন আর কোনটা হচ্ছে অ্যাসিডিটিক পেইন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই প্রশ্নটা এত সুন্দর করে আপনি আমাদেরকে বলেছেন। আর একটা বিষয় আমার আসলে ব্যক্তিগতভাবে জানা ইচ্ছে, যে আমরা কিন্তু এখন দেখছি যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু যারা আসলে মানে একেবারে সিনেমাতে কাজ করে, আমি এক কথায় বলবো যে সেলিব্রিটি, তারা কিন্তু অনেক ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশ সামনে কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা কিন্তু হঠাৎ করে হয়তো 40+, 30+, তারা কিন্তু হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। এই যে আপনার অতিরিক্ত সেবনের ক্ষেত্রে কি এটা হচ্ছে, নাকি এটার কোনো সাইড ইফেক্ট আছে যদি কেউ আসলে সাপ্লিমেন্ট নেয়? জি, মানে বয়সটাকে ধরে রাখার জন্য, স্কিনটাকে ঠিক রাখার জন্য, সেই ক্ষেত্রে আসলে এটার সঙ্গে কোনো রিলেটেড কি? রাইট, একই কোন সাপ্লিমেন্ট নিচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। অনেকে হয়তো টেস্টোস্টেরন নেয়, অনেকে হয়তো সালমান খানের মতো মাসল অনেক বড় করতে চায়, হ্যাঁ, অনেক কিছু। কিন্তু এটার কিন্তু অনেক সাইড এফেক্ট আছে। তারপর সাইড এফেক্ট গুলো বলতে গেলে অনেক লম্বা সময় লাগে। আবার অনেকে অন্য ধরনের স্টেরয়েড নিতে পারে, অনেকে আপনার এখন তো প্রোটিন একটা শব্দটা খুবই পপুলার শব্দ, সবকিছুতে এখন প্রোটিন মানে সাপ্লিমেন্ট প্রেফার করে, সবকিছু প্রেফার করে। আপনি ভালো একটা খাবার খাবেন না, কিন্তু প্রোটিন আপনাকে নিতে, হ্যাঁ, আপনি সাপ্লিমেন্ট দিয়ে, হ্যাঁ। কিন্তু এই প্রোটিনগুলো নিয়ে আমি অনেক সময় দেখেছি যে আপনার কিডনি প্রবলেম হয়ে থাকে, ব্লিডিং হচ্ছে, অনেক কিছু হতে পারে। তো এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে কার কিরকম। আবার আরো একটা জিনিস আমাদের চোখে পড়ে যে ইয়াং যারা, দ্যাট মিনস আপনার টিনেজ যারা, তারা কিন্তু আসলে এই যে সোশ্যাল মিডিয়ার কারণে তারা কিন্তু ডায়েট করছে এবং তারা প্যারেন্টসকে ফোর্স করছে সাপ্লিমেন্ট কিনে দেওয়ার জন্য, বা তারা সাপ্লিমেন্টটা গ্রহণ করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে আপনি যদি কিছু আমাদেরকে জানাতেন। জি, अगेन মিডিয়াটা হচ্ছে এখন মানে এত বেড়ে গিয়েছে যে কেউ আপনার যে কোনো কিছু বলতে পারে, এবং ওনারা কতটুকু দক্ষ, ওনারা স্পেশালাইজ কিনা সেই ব্যাপারে হয়তো অনেকে জানেন না। হ্যাঁ, তো এখন কেউ যদি বলে থাকে যে আপনি এই প্রোটিনটা নিয়ে থাকেন, এই প্রোটিন নিলে এরকম হবে, না হবে এরকম, তখন এরা শুরু করে দেয় এরকম নেওয়ার জন্য। কিন্তু এরা কিন্তু একটা যে ভালো যে খাবার খাবে ওইটার দিকে মনোযোগ না দিয়ে আপনার এই সাপ্লিমেন্টগুলো খাচ্ছে। কিন্তু অ্যাগেন আমি যেটা কিছুক্ষণ আগেও বললাম, এই সাপ্লিমেন্টগুলো কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। যেমন আমি বলি একটা ক্রিয়েটিন মনোহাইড্রেট, এটি কিন্তু মোটামুটি সাপ্লিমেন্টের মধ্যে এটা ভালো, এটি আপনার মাসল মাস বাড়াতে পারে, কিন্তু আপনাকে অনেক পানি সেবন করতে হবে। আপনাকে অনেক পানি যদি না নিয়ে থাকেন কিংবা বেশি ডোজে যদি নিয়ে থাকেন, তাহলে আপনার এটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে। কোন বয়স থেকে আসলে সাপ্লিমেন্ট নেওয়াটা, মানে নরমালি তো ধরেন ভিটামিন ডিটা আমি বাদ দেই, এছাড়া আসলে যদি ডক্টর প্রেসক্রাইব করে যে এই সাপ্লিমেন্ট তার জন্য, তার বডির জন্য আসলে এই মুহূর্তে দরকার, এর বাইরে আসলে নির্দিষ্ট কোনো এজ আছে যে এই বয়সটাতে আসলে সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারে সে? সাপ্লিমেন্ট 50 পরে হলে কিছু কিছু সাপ্লিমেন্ট আপনাকে অবশ্যই নিতে হবে। যেমন আপনার হাড় ক্ষয়ের ব্যাপার হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ভিটামিন ডি, বিশেষ করে মহিলারা, আমাদের কালচারে মহিলারা খুব একটা বের হন না, তারপর হিজাব পরেন, তারপর সান এক্সপোজার হয় না, হ্যাঁ, তো ভিটামিন ডিটা আপনার নিতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। তারপর ভিটামিন B12, যেহেতু আমাদের 50-এর পরে আমাদের নার্ভটা একটু অন্যদিকে চলে যেতে পারে, একটু ক্ষয় হতে পারে, সুতরাং B12 নিতে পারেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, হ্যাঁ, তাদের কাছে আপনি নিতে পারেন। তারপর এইরকম যদি আপনি ভিটামিন ডি, তারপর B12 এরকম যদি এগুলি নেওয়া যেতে পারে। এছাড়া আপনার যাদের একটু যদি সবসময় ইমিউনের প্রবলেম আছে, জিঙ্ক জাতীয় এই ধরনের কিছু যদি সাপ্লিমেন্ট তারা নিতে পারে। আপনার এই উত্তরের মধ্যে আমার একটা প্রশ্ন মাথায় এসেছে, যাদের আসলে ডায়াবেটিস থাকে তাদের কি হার্টের, আমরা জানি যে ডায়াবেটিস থাকা মানে একটা একটা করে অর্গান অ্যাটাক হয়, সেক্ষেত্রে তাদের জন্য আসলে হার্ট ডিজিজ বা কার্ডিওর জন্য কতটুকু রিস্ক আছে এবং সেই জন্য তারা কি প্রিভেনশন নিতে পারে? খুবই বিউটিফুল প্রশ্ন। ডায়াবেটিস মানে হচ্ছে যে ইকুইভ্যালেন্ট টু হার্ট ডিজিজ, হ্যাঁ, তো সুতরাং এদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, কারণ এদের মেটাবলিক সিনড্রোম হয়ে থাকে, আপনার ইনসুলিনের প্রবলেম হয়ে থাকে, ব্লাডের শর্করার পরিমাণ, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো সুতরাং এগুলির সাথে এক একটার সাথে আপনার সাইকেল জড়িত, ইনক্লুডিং এটা ফ্যাটের দিকে রূপান্তর করতে পারে। এবং এই ফ্যাটটা যখন আপনার কালেক্টেড হবে
আপনার শরীরে, সেগুলি কোথায় যাবে, আপনার বিভিন্ন আর্টারিতে আপনার সেগুলি আপনার অবস্ট্রাকশন করতে পারে, শুরু করে দিতে পারে, এবং যার ফলে আপনার এই হার্ট অ্যাটাক হতে পারে। তো সুতরাং আপনাকে খুবই খেয়াল রাখতে হবে যাতে আপনি বেশি রিফাইন্ড কার্বোহাইড্রেট না খেয়ে থাকেন, বেশি সুগারি ড্রিঙ্ক না খেয়ে থাকেন, সবসময় ভেজিটেবল ফ্রুটসের প্রতি বেশি যাতে ঝোঁক দিয়ে থাকেন, বেশি সুগারি ড্রিঙ্কস থেকে যাতে দূরে থাকা, সফট ড্রিঙ্কস থেকে দূরে থাকা, এবং বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট যেগুলি আছে অ্যালকোহল বা স্মোকিং, এগুলো থেকে দূরে। বা অনেক সময় রাত জেগে অনেকে কিন্তু, এটা আসলে অনেক বড় একটা সমস্যা এখন, কিন্তু সব জেনারেশনে কিন্তু রাত জাগার একটা প্রবণতা আছে, সেক্ষেত্রে কি আসলে কোনো ধরনের নেগেটিভ? সুন্দর প্রশ্ন। আরেকটা, রাত জাগা মানে হচ্ছে যে কি, আপনার ঘুমের যদি প্রবলেম হয়ে থাকে তার মানে আপনার বাড়ির ভিতরে একটা স্ট্রেস কাজ করতেছে, ঠিক না? আমাদের তো এমনিতে স্ট্রেস ফুল জীবন, তারপর যদি আপনার যদি ঘুম যদি না হয়ে থাকে তাহলে আপনার এই স্ট্রেস অ্যাকুমুলেট হওয়া মানে কি আরো ডাবল হয়ে যাবে, কর্টিসল নিঃসৃত হবে, সিম্প্যাথেটিক টোন গুলা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং যার ফলে যাদের ডায়াবেটিস আছে তাদের গ্লুকোজটা বেড়ে যাবে, যাদের ব্লাড প্রেশার বেশি আছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, এবং এগুলি আলটিমেট ইনডাইরেক্ট অথবা ডাইরেক্ট এফেক্ট হচ্ছে আপনার হার্টের উপর প্রভাব ফেলা। করোনার পরে আমরা শুনেছি যে আসলে অনেকের হার্টের সমস্যা দেখা গেছে, বা পরবর্তীতে এই যে ভ্যাকসিন নেওয়ার পরে তারা এক ধরনের প্রবলেম ফেস করছে। আপনি একজন কার্ডিয়াক স্পেশালিস্ট হিসেবে আপনি বিষয়টা কিভাবে দেখছেন? প্রথমত কোভিড যে জার্মটা, এটি আমাদের কিন্তু থ্রম্বোসিস করে থাকে, মিন্স আমাদের ব্লাডে যে রক্ত আছে সেটা জমাট বেঁধে ফেলে, এবং এই রক্তটা যদি কোথাও যদি জমাট বাঁধে তাহলে যে কোনো কিছু সমস্যা হতে পারে, সেটা স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, বা অন্য অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তো আবার ভ্যাকসিন যখন দেওয়া হয়েছে এর পরেও দেখা গেল যে অনেকজনের হার্টের সমস্যা হচ্ছে। একটা সমস্যা হচ্ছে যে ওইটা কি করে, ভ্যাকসিনটা যেহেতু আপনার জার্মের বিরুদ্ধে ফাইট করতেছে এবং ইনফ্লামেশনটা অনেক বাড়িয়ে দিচ্ছে, এই ইনফ্লামেশনটা ক্রনিক ভাবে ইনফ্লামেটরি হয়ে আপনার হার্টের চতুর্পাশে যে একটা যে লেয়ার আছে সেটাকে করে ফেলে, এবং অনেক মায়োকার্ডাইটিস বলে থাকে, সেটাকে তখন আপনার চেস্ট পেইন হয়ে থাকে। এটি হচ্ছে তো শুধু কার্ডিয়াক ডিজিজের ব্যাপারে আমি বলছি, এবং অন্যান্য অনেক কিছুর ব্যাপারে, যেমন ব্রেন ফগিং বলেন, আপনি যেরকম আগে ক্লিয়ার ভাবে আপনি চিন্তা ভাবনা করতে পারতেন, এখন এটা হয় না আসলে। তো এটা কি লং কোভিডের জন্য নাকি কোভিড ভ্যাকসিন ইটসেলফের জন্য? তো এগেইন এগুলি যেহেতু এটা খুবই নতুন এবং অনেক রিসার্চ হচ্ছে, ভবিষ্যতে আমরা হয়তো আরো বেশি জানতে পারবো। আর আমি আসলে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যে আসলে যারা ব্লাড প্রেশার যাদের আছে, এটাও তো আসলে বয়সের উপরে নির্ভর করে না, তারপর একটা সার্টেন হয়তো আমি ধরতে পারি যে অনেকের ক্ষেত্রে দেখা যায় 25-এও কিন্তু ব্লাড প্রেশার থাকে, তারা আসলে কিভাবে মানে একটা ডিসিপ্লিন লাইফ লিড করবে, বা তাদের জন্য যদি কোনো সাজেশন থাকে আপনার, বা ফুডের ক্ষেত্রে যদি হয় যে রেড মিটটা অ্যাভয়েড করা, আসলে কি রেড মিটটা অ্যাভয়েড করলে কোনো উপকার আসে কিনা? সর্বপ্রথমে ব্লাড প্রেশারটা যদি কোনো ফ্যামিলির মধ্যে যদি থেকে থাকে তাহলে জেনেটিক্যালি থাকতে পারে, সবকিছু তো একটা জেনেটিকের সাথে সম্পৃক্ততা আছে, তাই না? ব্লাড প্রেশার যদি আপনার 25 এন্ড অ্যাবাভে যদি হয়ে থাকে, অল্প বয়সে হয়ে থাকে, আমাদেরকে দেখতে হবে যে অন্য কোনো কারণে সেকেন্ডারি হাইপারটেনশন কিনা, মিন্স অন্য কোনো কারণে হচ্ছে কিনা। যদিও 90% ব্লাড প্রেশার হচ্ছে যে এসেনশিয়াল, মিন্স আমরা কোনো কারণ জানি না, কিন্তু 10% অন্য কারণে হতে পারে, সেটা কিডনি আইডেন্টিফাই করতে হবে, ওইটা আইডেন্টিফাই করতে হবে, বা অন্য কোনো টিউমারের জন্য কিনা, বা অন্য অনেক কিছুর জন্য হতে পারে, হ্যাঁ, সেটা আইডেন্টিফাই করতে হবে। যদি দেখেন যে ব্লাড প্রেশারটা আপনার এসেনশিয়াল হাইপারটেনশন, তখন আপনি কি করতে পারেন, যদি আপনার বডি মাস ইন্ডেক্সটা যদি বেশি হয়ে থাকে, হ্যাঁ, তখন আপনাকে সেটা কমাতে হবে। আপনার ওয়েস্ট হিপ রেশিওটা, বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে দেখবেন আপনার বিএমআই কিন্তু আপনার কম, একটা নর্মালের মধ্যে, কিন্তু ওই পেটটা বড়, তারপরে সুতরাং এটি কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, সেটি একটা জিনিস। তারপর আমরা অনেক কিছু আপনার সল্টি ফুড খেয়ে থাকি, বিশেষ করে এখনকার জেনারেশনরা অনেক প্রসেস ফুড খেয়ে থাকে, তো এইগুলো তো সবসময় সল্টি থাকে, তো সল্টটাকে যত লিমিট করা যায় সেটা করা যেতে পারে। তারপর অবশ্যই আমরা যেরকম এখন সেডেন্টারি লাইফস্টাইলে যেরকম অভ্যস্ত, সেই থেকে বের হয়ে যদি আমরা যদি কিছুটা এক্সারসাইজ করতে পারি তাহলে সেগুলো আমাদের উপকার দিতে পারে, হ্যাঁ। তো এরকম, এছাড়াও আপনি সবসময় খাবার দাবারের ব্যাপারে, আপনি যেটা রেড মিটের কথা বলছেন, একটা বয়সে যদি কার্ডিয়াক ডিজিজ না থেকে থাকে, আপনি পরিমাণে সবকিছু একটা পোরশন, বেশি এক বাটি নিয়ে বসলাম খেলাম, সেটা সেরকম তো হয় না, অল্প করে যতটুকু সম্ভব খাওয়া যেতে পারে। কার্ডিয়াক ডিজিজ থাকলে তো আরো লিমিটেশন থাকতে হবে, তো এগুলা করা যেতে পারে। আপনাকে কম খেতে হবে, তারপর সল্টটা যাতে বেশি না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আপনি যে অয়েল দিয়ে আপনি রান্না করে থাকেন, সেটা আসলে কি ধরনের অয়েল তারা ইউজ করতে পারে, আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, তারপর ক্যানোলা অয়েল ব্যবহার করতে পারেন, সেগুলি ব্যবহার করা যেতে পারে। আপনার যতটুকু লিন ফ্যাট করা যায়, যতটুকু ফ্যাট সব ফেলে দিয়ে যদি আপনি রান্না বান্না করতে পারেন সেটা
করা যেতে পারে। আপনি যদি গ্রিল বা বারবিকিউ করতে পারেন সেটা করা যেতে পারে। কাবাব করলে সেটা আরো, যেহেতু ওখানে কোনো অয়েল ইউজ হচ্ছে না, তো এই ধরনের অনেক কিছু করা যেতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ফ্রুটস যেগুলি আছে, যেমন বিটস, যেগুলো লাল বর্ণের যে মূলের মধ্যে যে বিটস, এটা ওইটি কিন্তু আপনার ব্লাড প্রেশারকে আপনার কমিয়ে থাকে, কারণ এটির মধ্যে অনেক নাইট্রিক অক্সাইড আছে। হ্যাঁ, তারপর ব্যানানা, এটিতে পটাশিয়াম আছে, এটি যদি খেয়ে থাকেন তাহলে আপনার অ্যাগেন ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখতে পারে। এরকম অনেক কিছু করা যেতে পারে। আচ্ছা, আর অনেকে হয় যে জন্ম থেকেই কিন্তু হার্টে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে, তাদের ক্ষেত্রে আসলে আপনি কোন ধরনের আপনার পেশেন্ট এরকম হ্যান্ডেল করেছেন কিনা, সেই ধরনের পেশেন্টকে আসলে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন বা তাদের পরবর্তীতে প্যারেন্টসের আসলে কি ধরনের করণীয়? সর্বপ্রথম হচ্ছে যে বাচ্চাদের যদি কোনো ছিদ্র থাকে, এটা তো অবশ্যই ডাক্তার সাহেবরা জানবেন এবং ওনারা ইকোকার্ডিওগ্রাম করে, যেটা আলট্রাসাউন্ড অফ দ্য হার্ট করে জানা যাবে যে এটা কতটুকু, এই ছিদ্রটা কত বড়, কোন জায়গাতে, লোকেশনটা কোথায়, কত বড়, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। আমরা একটাকে বলি যেগুলি সায়েন্টিফিক ওয়ার্ড, ইউএস বা কিউপি রেশিও, এটি যদি আপনার 2 থেকে উপরে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সেটি রিপেয়ার করতে হবে। এবং এই রিপেয়ারের লোকেশন অনুযায়ী এগুলো রিপেয়ার করা যায়। কোনোটা ক্যাথের মাধ্যমে করা যায়, কোনোটা অপারেশনের মাধ্যমে করা যায়। সবচেয়ে বড় জিনিস আমি যেটি বলবো, বাচ্চারা যদি ঠিক মতো খেলাধুলা করে থাকে, দৌড়াদৌড়ি করে থাকে, স্বাভাবিক একটা জিনিস, তাহলে মনে করা যাবে যে আল্লাহর রহমতে এটা আউটগ্রো হয়ে যেতে পারে, এটা হয়তো নিজে নিজে বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু যদি বাচ্চা যদি হাঁপিয়ে উঠে, তারপর কালারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, রোদটা হচ্ছে না, তখন একটু অ্যালার্মিং সাইন। এবং দেখতে হবে যে এই ছিদ্রটার আসলে মাপটা কতটুকু। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখি যাদের এনজিওগ্রাম করে, মানে হার্টের এই প্রবলেমের কারণে এনজিওগ্রাম করতে হচ্ছে, এটা কেন? প্রথমত আমি এনজিওগ্রামের পরিবর্তে এনজিওগ্রাম করে যে জিনিসটা আমি দেখতে চাচ্ছি সেটি আপনি এনজিওগ্রাম না করেও আপনি সিসিটি এর মাধ্যমে করতে পারেন। অনেকটা ক্যাট স্ক্যানের মতো, ঠিক আছে, যে মেশিনের মধ্যে ঢুকে এইভাবে করা যেতে পারে। তো এনজিওগ্রাম করারটা মেইন কারণটা হচ্ছে যে আগে যেটা যখন সিসিটি এর আগে আপনার যে কোন জায়গাতে এক্সাক্ট লোকেশনে আপনার এটি 70% উপরে কোনো ব্লকেজ আছে কিনা। 70% শব্দটা বলেছে এই জন্য যে যখন হলে তখন অন দ্য স্পটে আপনার, তখন আমাদের বাংলা ভাষা যেটাকে রিং বলে থাকে, আমরা রিং পড়ানো হয়। হ্যাঁ, আমি ওই দিকে আসলে আসছিলাম। তো স্ট্যান্ডটা তো সাথে সাথে কয়টা ব্লক থাকলে আসলে আপনারা ওপেন সাজেস্ট করেন? ওপেন বাইপাস, আচ্ছা, এটা ডিপেন্ড করে আপনার কিছুটা কোমরবিডিটির উপর, কোন জায়গাতে আপনার ভেসেলটা আপনার ব্লকেজ হচ্ছে সেটা। যেমন আমি বলি লেফট মেইন হচ্ছে যে সবচেয়ে বড় প্রথম যে ভেসেলটা, এবং সেখান থেকে তারপর এটি বিভিন্ন ধরনের ব্রাঞ্চেস হয়েছে। লেফট মেইনে যদি 50% এর উপরে হয়ে থাকে তখন অবশ্যই এটা বাইপাস করতে হবে, এবং এটি অ্যাক্টিভ ভেসেলের কথা বলছি। আচ্ছা, এরপরে যদি লেফট সার্কুমফ্লেক্স হয়ে থাকে, কিংবা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং হয়ে থাকে, বা রাইট কর্নারি আর্টারি, এরকম 3টি ভেসেলের মধ্যে যদি 2টো হয়ে থাকে বা বেশি হয়ে থাকে তাহলেও বাইপাস করার সম্ভাবনা থাকে। আবার যদি ডায়াবেটিস যদি যাদের থাকে তাদের হয়তো রিস্কও থাকে, কিন্তু বাইপাসটা করলে আপনার কি হয়, টেম্পোরারি থার্ড এডের যদি রিস্ক থাকলেও লং টার্মে কিন্তু আপনার বেনিফিটটা বেশি। তো এই জন্য ওদের ক্ষেত্রে তখন বাইপাসটা করানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। আপনি যদি আসলে আমাদের, যেহেতু এটা প্রবাসের কথা, আমাদের বাঙালিটাই বিশেষ করে দেখে প্রবাসী এবং বাংলাদেশে, তাদের যদি আপনি কয়েকটা টিপস দিতেন হার্টটাকে সুস্থ রাখার জন্য, নিজেটা সুস্থ থাকার জন্য। তো আমি বলবো যে আমাদের একটাই মাত্র হার্ট এবং একটাই মাত্র জীবন। তো সুতরাং হার্টকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেই 21 দিন থেকে যে আরম্ভ করছে হার্টবিটটা আরম্ভ, মৃত্যু পর্যন্ত এই হার্টবিট চলতে থাকবে। যেদিন হার্টবিট বন্ধ হয়ে গেছে সেদিন আর কোনো জীবন নাই। সুতরাং হার্টকে অবশ্যই টেক কেয়ার করবেন। হার্টকে ভালো রাখার জন্য, ভালোবাসার জন্য আপনারা যে সমস্ত খাবার দাবারের দরকার একটু কেয়ারফুল থাকবেন, যাতে ব্যাড হ্যাবিট, যে সমস্ত কিছু, সবচেয়ে বড় জিনিস হচ্ছে হার্ট ডিজিজের ম্যাক্সিমাম হচ্ছে প্রিভেন্টেবল ডিজিজ, আপনি প্রিভেন্ট করতে পারেন। আপনি যদি একটু সুন্দর করে হাঁটুন, একটু যদি ভালো করে খাওয়া দাওয়া করেন, শাকসবজি ফলফুলের প্রতি যদি একটু জোর দেন, তারপর এক্সারসাইজ করে থাকেন, স্মোকিং অ্যালকোহল থেকে দূরে থাকেন, তারপর স্ট্রেস থেকে যদি দূরে থাকেন, তাহলে আপনার হার্টকে অবশ্যই, মানে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকলে তার হার্টটা আসলে ভালো থাকবে। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে উত্তর আমেরিকার সকল আয়োজন।